আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের CC4 পেপারে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মধ্যযুগীয় ইউরোপে নগরগুলির উত্থানের কারণগুলি আলোচনা করো। এর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা দেখতে থাকো। এই প্রশ্নটি তোমাদের এবছর পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা রয়েছে, তাই প্রত্যেককে বলবো স্কিপ করো না, একদম উত্তরটা দেখে নাও এবং খাতায় লিখে নাও। পঞ্চদশ থেকে নবম শতাব্দী পর্যন্ত সময় এবং তারপর ইউরোপে যে সার্বিক উন্নয়ন দেখা গিয়েছিল সেই উন্নয়নের অংশ হিসেবে এই নগরায়ন সংগঠিত হয়েছিল। মনে রাখতে হবে যে নগরায়ন অর্থনীতির একটি বিশিষ্ট ধারা। এটি অর্থনীতিতে সামন্ততন্ত্রের বিপরীত ধারা। মধ্যযুগে ইউরোপে ক্যালেঞ্জীয় সাম্রাজ্যে সামন্ততন্ত্রের যে অভ্যুত্থান ঘটেছিল তার অংশ হিসাবে নগরায়নের আবির্ভাব ঘটে। নগরায়ন সামন্ততন্ত্রের বিপরীত প্রক্রিয়া। এটি যখন শুরু হয় তখন নগরায়ন সম্ভব হয়, তখন দেশের ব্যবসা বাণিজ্যের উদ্ভব হয়, বণিক শ্রেণীর আবির্ভাব ঘটে এবং উদ্বৃত্ত উৎপাদনে বাণিজ্যের মাধ্যমে গৃহীত হয় একটি উন্নয়নশীল বাণিজ্য, তখনই ঘটে নগরায়ন। তাহলে বলতে হবে যে নগরায়ন ইউরোপে দেখা দিয়েছিল বলেই সামন্ততন্ত্রের প্রাথমিক পরিসমাপ্তি ঘটেছিল। সামন্ত অর্থনীতির পর থেকে নতুন উৎপাদনশীলতার সৃষ্টি হয়েছিল, তার সাথে আনুপাতিকভাবে শিক্ষার বিকাশ ঘটে। মধ্যযুগে ইউরোপে নগরগুলির উৎপত্তি সর্বজনগ্রাহ্য একটি বিশ্লেষণধর্মী ব্যাখ্যা পাওয়া সম্ভবপর নয়। নবম ও দশম শতকে রাজনৈতিক অস্থিরতার অবসানের পর থেকে ইউরোপে নগরগুলি তাদের জয়যাত্রা শুরু করে এবং অচিরেই রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের ওপর গভীরভাবে প্রভাব বিস্তার করে। খ্রিস্টান সন্ন্যাসীদের মঠ, বাণিজ্য কেন্দ্র, দুর্গ, বিশ্ববিদ্যালয় প্রভৃতি বহুবিধ কারণ বিভিন্ন ক্ষেত্রে নগরের শ্রীবৃদ্ধিকে উৎসাহ প্রদান করেছে। এই সমস্ত উৎপাদনকে কেন্দ্র করে এই অঞ্চলে সামন্ততান্ত্রিক ধারণা বহির্ভূত এক নতুন অর্থনৈতিক গতিশীলতার সৃষ্টি হয়, যা ধীরে ধীরে নগর বা শহরে পরিণত হয়। যুগের প্রাথমিক পর্যায়ে আইন শৃঙ্খলা এবং প্রশাসনের অবক্ষয় ঘটেছিল। ইউরোপে এই অবক্ষয় থেকে মুক্তি পেয়েছিল, যার ফলে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এই জনসংখ্যা বৃদ্ধি নিশ্চিতভাবে প্রমাণ করে যে জীবনযাত্রার মান বেড়েছে এবং কৃষি উন্নয়নের ফলে খাদ্যশস্যের উদ্বৃত্ত হওয়ায় খাদ্যশস্যেও সুযোগ রয়েছে। মধ্যযুগে প্রাথমিক পর্যায়ে আইন শৃঙ্খলা এবং প্রশাসনের অবক্ষয় ঘটেছিল। ইউরোপে এই অবক্ষয় থেকে মুক্তি পেয়েছিল, যার ফলে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এই জনসংখ্যা বৃদ্ধি নিশ্চিতভাবে প্রমাণ করে যে জীবনযাত্রার মান বেড়েছে এবং কৃষি উন্নয়নের ফলে খাদ্যশস্যের উদ্বৃত্ত হওয়ার সুযোগ হয়েছে। একদিকে আইন শৃঙ্খলা, অন্যদিকে খাদ্যশস্যের একটি নতুন পরিস্থিতির সৃষ্টি হয়, যার ফলে নগরায়নের ধারা নতুন করে বিকাশ লাভ করতে থাকে। এর সাথে একটি সামাজিক ঘটনাও ঘটেছিল, তা হলো সার্ব ব্যবস্থার পতন। অনেক মানুষ সার্ব ব্যবস্থার দাসত্ব থেকে মুক্তি পেয়ে শিল্পে শ্রমিকে যোগ দেয়। এইভাবে শিল্পায়ন ও শ্রমের যোগানের মেলবন্ধন হয়। তখন স্বাভাবিকভাবেই দেখা দেয় নগরায়নের বিকাশ। এই সময় ভূগোলও যথেষ্ট ভূমিকা গ্রহণ করেছিল। বাণিজ্যের উন্নয়ন হয়েছিল বেশ কিছুটা নদীপথ ধরে এই ভূমধ্যসাগরকে কেন্দ্র করে, যার ফলে নদীপথে যাতায়াতের পরিমাণ বৃদ্ধি পায়। এইভাবে বাণিজ্যের বৃদ্ধিকে কেন্দ্র করে শিল্পের বিকাশ করলে নগরায়নেরও বিকাশ ঘটে। মধ্যযুগে দশম থেকে ত্রয়োদশ শতকের মধ্যে যে নগরায়ন হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা বিতর্ক আছে। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন আসলে এই সময়ে কোনো নতুন নগরের ব্যাপক পতন হয়নি, রোমান সাম্রাজ্যের নগরগুলির সম্পূর্ণ পতন হয়নি। তারই সূত্র ধরে দশম শতকে আবার নগরায়নের ধারা নতুন করে শুরু হয়েছে, একথা সম্পূর্ণ মানা যায় না। হয়তো কোনো কোনো নগর লন্ডন, প্যারিস রোমান সাম্রাজ্যের সময় গড়ে উঠেছিল। দশম থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে ইউরোপের নগর গড়ে উঠেছিল বিভিন্ন মঠ বা মনেস্ট্রিকে কেন্দ্র করে। সেখানে একটা বেষ্টনীর মধ্যে ধর্মচর্চা হতো। যেহেতু চারিদিকে বর্বর আক্রমণের ফলে ধ্বংস হচ্ছিল, সেহেতু এই ধরনের বেষ্টনীর মধ্যে পরিষেবা গড়ে উঠতে আরম্ভ করেছিল, নতুন প্রকাশ করেছিল। যে জীবনচর্চা বাইরের কৃষ্টি জীবনচর্চা থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। সেখানে অধ্যয়ন অধ্যাপনার সঙ্গে কারিগরি ব্যবস্থা মিশেছিল, তার ফলে সেখান থেকে নগরের উদ্ভব হয়। এর সঙ্গে কোনো কোনো ঐতিহাসিক একথাও বলেছেন যে কৃষি জগতের মধ্যে যখন চাপ সৃষ্টি হতে লাগলো তখন কোনো কোনো অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পেতে লাগলো, কোনো কোনো অঞ্চলে জনবসতি ঘন হতে লাগলো। ইংল্যান্ডের অক্সফোর্ড, কেমব্রিজ প্রভৃতি স্থানে জনবসতি ঘন হতে লাগলো। এই ঘনবসতির জন্য নগরের উদ্ভব।
একটি সামন্তবাবুর গড় একটি আঞ্চলিক শাসনের দুর্গ ছিল সম্পূর্ণ স্বয়ংশাসিত, যেখানে নানাবিধ কারিগরদের অবস্থান যেমন ছিল তেমনি ছিল প্রশাসনের অবস্থান। এইভাবে কারিগরদের বসতি থেকে নগরের উদ্ভব হয়। মধ্যযুগে নগরগুলির উৎপত্তির প্রধান কারণ ছিল ব্যবসা বাণিজ্যের অসামান্য ও দ্রুত উন্নতি। ঐতিহাসিক হেনরি প্রেন বিশ্বাস করেন যে মধ্যযুগে শহরের বিকাশ রোমান যুগ থেকে একই ধারাবাহিকে এগিয়ে গিয়েছে, তবে ক্যালেজীয় শাসন আমলে শহরের অস্তিত্ব তেমনভাবে চোখে পড়েনি। বর্বর আক্রমণে রোমান সাম্রাজ্যের পতন ঘটলেও শহরগুলির অস্তিত্ব টিকেছিল। বর্বররা শহর ধ্বংসে মেতে ওঠেনি, বরং চার্চের নিয়ন্ত্রণে এই পর্বে একাদশ শতাব্দীতে বাণিজ্যিক তৎপরতা জনসংখ্যা বৃদ্ধির ফলে নগর গড়ে ওঠার পথ প্রশস্ত হয়। সাধারণত সমুদ্রের উপকূলে নদী তীরবর্তী স্থানীয় শাসকদের পৃষ্ঠপোষকতায় নগর গড়ে ওঠায় অনুকূল অবস্থার সৃষ্টি হতে থাকে। তবে কোনো কোনো অঞ্চলে রূপ লাভ করার পূর্ব থেকে সমৃদ্ধ জনপদ রূপে পরিণত হয়েছিল। নতুন করে গড়ে ওঠা নগর কেন্দ্রগুলিতে বণিক গোষ্ঠী গিল বা নিগম নামে সংগঠন গড়ে তোলে। বণিকগণ স্থানীয় উৎপন্ন পণ্যদ্রব্যের জন্য একটি সুনিয়ন্ত্রিত বাজার গড়ে তুলতে চেষ্টা করে। এইসব বাজার সাধারণ মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয়, যাদের একমাত্র জীবিকা ছিল ব্যবসা বাণিজ্য। এই বাণিজ্য নির্ভর কিছু সংখ্যক মানুষ কোনো একই স্থানে বসতি স্থাপন করতে শুরু করে। অল্প দিনের মধ্যেই আরও নানা শ্রেণীর মানুষ কেন্দ্রগুলিতে সমবেত হয়ে নতুন নতুন নগরী গড়ে ওঠার অবস্থার সৃষ্টি করে। উদাহরণ হিসাবে ভেনিস, জেনোয়া, পিসা প্রভৃতি শহরে নগরের উল্লেখ পাওয়া যায়। ঐতিহাসিক লুই মামফোর্ড বলেছেন যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলির মধ্যেই মধ্যযুগের নগরগুলির উৎপত্তির বীজ নিহিত ছিল। তিনি আরও বলেছেন যে সাদৃশ্য বজায় রেখে নগরগুলির শাসন ব্যবস্থা অন্যান্য বিষয়গুলি গড়ে ওঠে। তাছাড়া অনেক নগরকে শান্তি ও সমৃদ্ধির স্থান বলে মনে করা হতো। বর্বর আক্রমণকালে চার্চগুলি প্রাচীর বেষ্টিত সুরক্ষিত বলয়ে পরিণত হয়, সেখানে জনসমৃদ্ধি পেতে থাকে এবং পরবর্তীতে তা নগর কেন্দ্রে পরিণত হয়। সালামেনের মৃত্যুর পর প্রাচীন বেষ্টিত অঞ্চলগুলিকে কেন্দ্র করে শহর গড়ে ওঠে, কারণ নিরাপত্তার বলয়ে পৌঁছে দিতে এই অঞ্চলগুলিতে বিকশিত হয়েছিল ব্যবসা বাণিজ্য শিল্প। একই সাথে প্রাচীর ঘেরা দুর্গগুলিতে সামরিক কেন্দ্র স্থাপিত হয়েছিল, তাই বাড়তি নিরাপত্তার পরিবেশ এখানে বজায় ছিল। এই ধরনের আনুকূল্য শহরের বিকাশকে ত্বরান্বিত করেছিল। ম্যানরে ফসলের উৎপাদন বৃদ্ধি শহর উৎপত্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। ম্যানরের কৃষিজীবী মানুষ অবসর সময়ে নতুন পেশাজীবী শ্রেণী হিসেবে আবির্ভূত হয়, যেমন ছুতোর, কর্মকার প্রভৃতি। সামন্তবাবুর অনুমতি উদ্বৃত্ত পণ্য বিক্রির জন্য ম্যানরের বাইরে উন্মুক্ত স্থানে জড়ো হতো। ম্যানরের কৃষক ও কারিগরদের পণ্য সাধারণত বিদেশ থেকে আসা বণিকরাই ক্রয় করত। কারিগর শ্রেণী বাজারের আশেপাশে কারখানা স্থাপন করে উৎপাদন শুরু করে। এইভাবে বাজার ও কারিগর বণিকদের বসতি ঘিরে মধ্যযুগের শহর গড়ে উঠতে থাকে। এই প্রসঙ্গে ইটালির ফান্ডাস ও ফ্লোরেন্সের নাম উল্লেখ করা যায়। মধ্যযুগে ইউরোপে নগরগুলির উৎপত্তি ও বিকাশের ক্ষেত্রে ক্রুসেডের ভূমিকা ছিল বিশেষ উল্লেখযোগ্য। ক্রুসেডের সময় ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে বহু লোকের প্রাচ্য দেশে যাওয়ার ফলে নানা স্থানে শহর গড়ে ওঠার প্রাথমিক কাজ শুরু হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগ ক্ষেত্রে দোকানপাট, যাত্রীনিবাস গড়ে ওঠে এবং এগুলি ধীরে ধীরে শহরের রূপ ধারণ করে। এইভাবে বার্লিন, মিউনিখ, তারিখ প্রভৃতি স্থানে এই সময় সর্বপ্রথম ইউরোপের মানচিত্রে পরিচিত হয়। আবার প্রাচ্য দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার ফলে পূর্ব ইউরোপে বিভিন্ন শহরের উৎপত্তি হয়। কার্ল মার্কস মনে করেন শহরের উৎপত্তি গ্রাম ও শহরের মধ্যেকার প্রত্যক্ষ সম্পর্কের ফল। মধ্যযুগে অর্থ সম্পদ স্ফীত হয়ে ইউরোপের নির্দিষ্ট অঞ্চলে বাজারের সৃষ্টি হয় এবং দ্রব্য বিনিময়ের বদলে মুদ্রার প্রচলন ঘটে। এই পরিবর্তন ও প্রেক্ষাপটে এক পর্যায়ে উৎপত্তি হয় শহরের। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্র করে জনসমাগম বৃদ্ধি পেতে থাকে। প্যারিস মধ্যযুগের শিক্ষা কেন্দ্র হিসাবে দেশ বিদেশ থেকে হাজার হাজার ছাত্র অধ্যয়ন ও গবেষণার জন্য এখানে সমবেত হয়। ইংল্যান্ডে অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় দুটিকে কেন্দ্র করে পরবর্তীকালে শহরের বিকাশ পরিলক্ষিত হয়। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আবারও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।